হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে রাখা হয়েছে ডিবি হেফাজতে। আজই তোলা হতে পারে আদালতে, চাওয়া হবে 10 দিনের রিমান্ড। বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, ভারতে বসেও শেখ হাসিনা ষড়যন্ত্র করেই যাচ্ছে। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে মির্জা ফখরুল। এবং আবারও পানিতে ডুবল ফেনী, মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরামে 70টি গ্রাম প্লাবিত। পটুয়াখালীতে টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ভোগান্তিতে বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আজই তাদের আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ 10 দিনের রিমান্ড চাইবে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। চাঁদপুর 3 আসন থেকে টানা 3 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2009 থেকে 2013 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এরপর শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বও পান দীপু মনি। এদিকে হত্যা মামলায় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন মন্ত্রী এবং আরেকজন উপমন্ত্রী কিন্তু এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে রয়েছেন। যে সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাদের দুজনেরই কিন্তু 10 দিন করে আসলে রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে কিন্তু গতকাল রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলার কারণে তাদেরকে দুটি আলাদা আলাদা পৃথক মামলাতে কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে কিন্তু এছাড়াও অন্যান্য আরও কিন্তু মামলা কিন্তু রয়েছে। তবে আরিফ খান জয় যিনি রয়েছেন তিনি কিন্তু 2014 সালের নেত্রকোনা 2 আসনে কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচনে আসেন। তবে গেল অর্থাৎ দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রতীকে নির্বাচন করেননি তিনি, এবং বাইরে থেকে নির্বাচন করেছিলেন এবং তিনি কিন্তু সফল হতে পারেননি। তার আগের মেয়াদে তিনি আসলে তার যে যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং ডক্টর দীপু মনি যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং তার আগে কিন্তু উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন। এবং তার বিরুদ্ধে যে হত্যা মামলা মোহাম্মদপুর থানায় রয়েছে সেটা ছাড়াও কিন্তু গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা এবং ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছিল সেটার জন্য যেই মামলা হয়েছে সেই মামলাতে কিন্তু ডক্টর দীপু মনি এবং তার বড় ভাইকেও কিন্তু আসামি করা হয়েছে। তবে যদিও সেই মামলায় কিন্তু তাদেরকে এখনও গ্রেফতার দেখানো হয়নি। যেমনটা বলছিলাম যে বিকেল 3টা নাগাদ এবং বা তার থেকেও আসলে কিছুটা দেরি হতে পারে। আর বলতে গেলে যে দুপুরের পরে আসলে সঠিকভাবে জানা যাবে যে কখন তাদেরকে আদালতে সোপর্দ করবে ডিবি। এবং গতকাল রাতে যখন তাদেরকে একজনকে ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে যখন ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় এবং আরেকজনকে বারিধারা থেকে যখন গ্রেফতার করা হয়, দুইজনকেই কিন্তু সন্ধ্যা নাগাদ গ্রেফতারের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তাদেরকে এইখানে আসলে ডিবির হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং তারপর থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন, তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তো বলতে গেলে এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ের সামনে থেকে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি রাখেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাৎ করতে চলছে চক্রান্ত। সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার জাতিকে ঋণের জালে আবদ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনের জঞ্জাল দূর করে নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে
ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। ঢাকার গুলশানে কলেজ ছাত্রী মোসাররাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন দাবি করেছেন মুনিয়ার স্বজনরা। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান সহ হত্যায় জড়িতদের ছাড় দিয়েছে তদন্তকারী সংস্থা। প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আনভির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি। ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অধিকাংশ রাস্তাঘাট। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে বানভাসী মানুষ। এদিকে বন্যার্থদের সহায়তায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে চলতি বর্ষায় ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার কবলে পড়ল ফেনীর তীরবর্তী বাসিন্দারা। সাগরের নিম্নচাপে দুদিন ধরে চলা টানা বৃষ্টিতে পটুয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকাল থেকে ঝুম বৃষ্টিতে নাকাল শহরবাসী। পৌর শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, মুন্সেফপাড়া সহ শহরের অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত। ভোগান্তি মাথায় নিয়ে গন্তব্যে ছুটছেন সব বয়সী মানুষ। এদিকে উপকূলের বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এসব প্রবাসীদের গ্রেফতার কিংবা তাদের শাস্তির পেছনে কনসুলেটের সম্পৃক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসাল জেনারেল। শিবলি আল সাদিকের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। এই ঘটনার পর দেশটির আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এদিকে ৫৭ প্রবাসী গ্রেপ্তারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইনজীবী। তবে এইসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। গ্রেপ্তার হওয়া এইসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান, সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র ২ দিন সময় রয়েছে। সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন মিনিস্ট্রি হোক, আমাদের মাননীয় অ্যাডভাইজার, ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশনটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে, আমার মনে হয় অনেক অনেক ইজি হবে সবার জন্য। এবং যারা এতদিন ধরে আজ প্রায় ১ মাস ধরে জেলে কাস্টাডিতে, এরা জানে না কোথায় কি করবে, কিভাবে করবে।
তো সবকিছু মিলে আমার মনে হয় যে ইটস হাই টাইম যে এই জায়গা থেকে সরকারি ইন্টারভেনশনটা দরকার। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দেশটিতে বসবাসরত প্রবাসীরা বলেছেন, দণ্ডপ্রাপ্তদের বিষয়টি নিয়ে আইনি লড়াই না করে কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য প্রক্টর সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর থেকে ৩৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। তবে রেজিস্ট্রার জানালেন, উপাচার্য নিয়োগ না দেয়া হলে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুরু থেকেই শিক্ষার্থীদের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই হয়েছে শিক্ষার্থী হতাহতের ঘটনা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, বিভিন্ন হল প্রভোস্ট সহ ৩৯ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। ৩২ দিন পর ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এ অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। একাডেমিক যে কার্যক্রম সেগুলো এখনো খুলছে না, তো সেজন্য অবশ্যই আমরা সবাই খুব হতাশাগ্রস্ত অবস্থায় আছি। ক্লাস শুরু হচ্ছে না, যার ফলে এখন আমরা একটা টেনশন কাজ করতেছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর মধ্য দিয়ে আমাদের ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে অনেকটা সেশন জটের মধ্যে আমরা পড়ে গেছি। শিক্ষকরা বলছেন, শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া না গেলে সবথেকে বেশি ক্ষতিতে পড়বেন শিক্ষার্থীরাই। একাডেমিক কার্যক্রম যখন চলবে না, তখন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীরা সেশন জটে পড়ে যাবে। এই সেশন জটের কারণে তাদের হয়তো দেখা যাচ্ছে যে ৬ মাস বা ১ বছর ক্ষতি হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানালেন, উপাচার্য নিয়োগ দেয়া না হলে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয়। একাডেমিক যে অ্যাক্টিভিটি এইটা তো সিন্ডিকেট ছাড়া হবে না। বিশ্ববিদ্যালয় আইনে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হলে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হবে এবং সিন্ডিকেট দিয়ে খুলতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আগে শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছিলেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। খননের অভাবে অস্তিত্ব সংকটে ঠাকুরগাঁয়ের বেশিরভাগ নদী। শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও পানি না থাকায় জেগে উঠেছে চর। এ সুযোগে নদীর জায়গা দখল করছে প্রভাবশালীরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সদ্য সমাপ্ত সমীক্ষার পরামর্শ অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। নদীর বুকে জেগে উঠেছে বালুচর। যে অংশে পানি আছে তাও হেঁটে পার হওয়া যাচ্ছে অনায়াসে। দীর্ঘদিন ধরে খনন করা হয় না ঠাকুরগাঁয়ের বেশিরভাগ নদী। এ কারণে নদীতে চর জেগে কমে গেছে প্রশস্ততা। সামান্য অংশে হাঁটু পানি থাকলেও মিলছে না কোনো মাছ ও জলজ প্রাণী। এ কারণে বেকার হয়ে পড়েছেন নদীকেন্দ্রিক মৎস্যজীবীরা। এ সুযোগে নদীর জায়গা দখল করছে প্রভাবশালীরা। অস্তিত্ব সংকটে সবগুলো নদী। পরিস্থিতি বিবেচনায় পরিকল্পিত উদ্যোগ নেওয়ার তাগিদ স্থানীয়দের। এখন মাছ মারতে আসছি নদীতে, আগের মতো মাছ পাওয়া যায় না। এই নদীতে তো বর্ষাকালে ২-১ দিন পানি থাকে, তারপর আবার আগের মতনই হয়ে যায়। পরিকল্পিতভাবে কিন্তু এটা নদীগুলো খনন করা হচ্ছে না। পরিবেশ যদি ঠিক রাখতে চায় তাহলে কিন্তু পরিকল্পিতভাবে নদীগুলো খনন করা উচিত। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীগুলো নিয়ে সম্প্রতি একটি সমীক্ষার কাজ শেষ হয়েছে। পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও জেলায় যে 14টি নদ নদী আছে, এই নদ নদীগুলোর টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি আমরা সেই তাদের যে স্টাডির আলোকে আমরা প্রকল্প গ্রহণ করব এবং পরবর্তীতে টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 13টি নদীর দৈর্ঘ্য প্রায় 600 কিলোমিটার। আর তালিকাভুক্ত 446 জনের দখল করা জমির পরিমাণ 6.375 একর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে রাখা হয়েছে ডিবি হেফাজতে। আজই তোলা হতে পারে আদালতে, চাওয়া হবে 10 দিনের রিমান্ড। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।